নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ কথা বলবো অক্সালিস ট্রায়াঙ্গুলারিস নিয়ে, যার প্রচলিত নাম ফলস শ্যামরক। গাছটি দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চলের নেটিভ। আশা করছি এতক্ষণে আপনারা বুঝে গেছেন আমি কোন গাছ নিয়ে আজ কথা বলতে চাইছি। এই গাছটি কিন্তু খুব সহজেই পাওয়া যায়। আমি এই গাছটি সংগ্রহ করেছিলাম প্রায় 2 বছর আগে, কাজেই বুঝতেই পারছেন আমি 2 বছর ধরে গাছটির পরিচর্যা করছি, প্রায় 2 বছর ধরে গাছটির পরিচর্যা করছি। তার আগে আমি আরও একবার গাছটি সংগ্রহ করেছিলাম, কিন্তু গরমকালে আমি গাছটিকে বাঁচাতে পারিনি। আমি তখন ঠিকঠাক জানতাম না কী করে পরিচর্যা করা উচিত, তো সেই জন্য গরমকালে গাছটি বাঁচেনি, মারা যায়। তো তারপর আমি আবার চেষ্টা করি এবং প্রায় 2 বছর ধরে সাফল্যের সঙ্গে গাছটির পরিচর্যা করে আসছি। এবং কিভাবে পরিচর্যা করেছি, কীরকম মিডিয়া ব্যবহার করেছি, কীরকম জল ব্যবহার করেছি, সেই নিয়ে আজ কথা বলবো। চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমি একটা কথা বলে নিতে চাই। এই গাছটিকে অনেকেই আমাদের ইন্ডিয়ান সোরেল, অর্থাৎ যাকে প্রচলিত বাংলা ভাষায় আমরুল গাছ বলা হয়, তার সঙ্গে গুলিয়ে ফেলেন। যদিও এরা সমগোত্রীয়, এই গাছটি এবং আমাদের ইন্ডিয়ান সোরেল এই দুটোই প্রায় সমগোত্রীয়, কিন্তু তা সত্ত্বেও এর কিন্তু উৎসস্থল দক্ষিণ আমেরিকা, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এবং ফুলের আকার হয়তো একই রকম হতে পারে দুটো প্রজাতির মধ্যে, কিন্তু এদের পাতার আকারটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সোরেলের থেকে একেবারেই আলাদা। কারণ আমাদের ইন্ডিয়ান সোরেল খুব ছোটো ছোটো পাতা হয়, আপনারা জানেন যে আমরুল আমরা দেখে থাকি এখানে ওখানে হয়ে থাকে আমাদের চারপাশে। তার থেকে কিন্তু বা সেই পাতার গঠনের থেকে কিন্তু এর পাতার আকার এবং গঠন দুটোই ভীষণভাবেই আলাদা। কাজে দুটোকে কিন্তু এক জায়গায় নিয়ে আসবেন না, এবং দুটোর পরিচর্যাও কিন্তু এক নয়, এটা অবশ্যই মনে রাখবেন। এবারে আমরা মূল বিষয় ঢুকে যাব। মাটির ক্ষেত্রে বলতে চাই, আপনি যখন এই গাছটি স্পেসিফিক্যালি পরিচর্যা করছেন তখন অত্যন্ত ঝুড়ো মাটি ব্যবহার করবেন, কারণ এরা কিন্তু বালবাস গাছ। আপনি যদি কখনো গাছটির গোড়ার দিকটা একটু খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন নিচে ছোটো ছোটো বাল্ব আছে, অনেকটা রেন লিলির বাল্বের মতো। রেন লিলির বাল্বের মতো বড় নয়, তার থেকেও আকারে অনেকটা ছোট। তো সেই বাল্ব থেকে কিন্তু এই গাছগুলো বড় হয়ে ওঠে, এবং এরা খুব ঝুড়ো মাটি পছন্দ করে। এরা খুব একটা ঘন সংবদ্ধ মাটি কিন্তু পছন্দ করে না, এটা কিন্তু আমার অভিজ্ঞতায় দেখেছি। আমি মোটামুটি সমান পরিমাণে বালি, মাটি, সিন্ডার আর গোবর সার মিশিয়ে নিয়েছিলাম, কারণ নিউট্রিয়েন্টসেরও দরকার হয় এবং তার জন্য কিন্তু গোবর সার আপনাকে দিতেই হবে। খুব বেশি কম্প্যাক্ট সয়েল ব্যবহার করবেন না বা ঘন সংবদ্ধ মাটি ব্যবহার করবেন না, আমি একটু আগেই বললাম। তার কারণ হচ্ছে গরমকালে যখন অতিরিক্ত উষ্ণতায় গাছটি থমকে যায়, একটু ডরমেন্ট হয়ে যায়, তখন যদি আপনি প্রয়োজনের তুলনায় বেশি জল দিয়ে দেন এবং আপনার মিডিয়া যদি বেশিক্ষণ জল ধরে রাখে, তাহলে কিন্তু অনেক সময় বাল্ব পচে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। আমি যে মিশ্রণের কথা বললাম সেই মিশ্রণের পাশাপাশি অন্য যে কোনো মিশ্রণ ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু মনে রাখবেন নিউট্রিয়েন্টস রিচ মিশ্রণ যেন হয়, অর্থাৎ গোবর সার, কম্পোস্ট এগুলো যেন থাকে, পাশাপাশি যেন সেটা ঝুরঝুরে বা আলগা হয়। এই দুটো বিষয় মাথায় রেখে যদি আপনি এর মিডিয়া তৈরি করতে পারেন, তাহলে আপনি গাছটিকে সাফল্যের সঙ্গে পরিচর্যা করতে পারবেন। প্রসঙ্গত বলে রাখি, শুধুমাত্র কোকোপিটে কিন্তু এই গাছটি হবে না, কারণ বেশ কিছু লোকাল নার্সারিতে আমি দেখলাম, আমি ইনফ্যাক্ট এবছরও আরও দুটো সংগ্রহ করেছি, এর থেকে একটু বড় পাতা, বেশ লম্বা, এবং পাতার আকারগুলো একটু অন্য রকমের। তো সেটা সংগ্রহ করতে গিয়ে দেখলাম গাছটি বিক্রি হচ্ছে একেবারে কোকোপিটের মধ্যে। তো কোকোপিটের মধ্যে যদি গাছটি আপনি পরিচর্যা করেন তাহলে কিন্তু নিউট্রিয়েন্টসের অভাব দেখা দিতে পারে। কাজেই শুধুমাত্র কোকোপিটে এই গাছের পরিচর্যা করলে হবে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। পরবর্তী পয়েন্টের কথায় আসি। পরবর্তী বিষয়টি হলো এই গাছে কীরকম আলোর প্রয়োজন। এই দিক থেকে গাছটা অত্যন্ত ভার্সেটাইল। আপনি যদি বারান্দায় গাছটির পরিচর্যা করেন তাহলেও গাছটি খুব ভালো মতো বড় হয়ে উঠবে। আপনি যদি খোলা আকাশের তলায় গাছটির পরিচর্যা করেন তাহলেও গাছটি খুব ভালো মতো বড় হয়ে উঠবে। আপনি যদি কোনো বড় গাছের তলায়, যেখানে ডেপেল লাইট আসছে, অর্থাৎ আধো আলো আধো ছায়ার একটা কন্ডিশন তৈরি হয়েছে, এই রকম জায়গায় যদি আপনি গাছটির পরিচর্যা করেন তাহলেও গাছটি খুব ভালো মতো বড় হয়ে উঠবে। তো আলোর দিক থেকে কিন্তু বা আলোর চাহিদার দিক থেকে কিন্তু এই গাছটি বেশ ফ্লেক্সিবল, নিজেকে বিভিন্ন জায়গার সঙ্গে মানিয়ে নিতে পারে। তবে যদি আপনি এই গাছটির একটা অপটিমাম গ্রোথ অনুভব করতে চান বা উপভোগ করতে চান, তাহলে কিন্তু মোটামুটি সকালের দিকে 2 থেকে 3 ঘন্টা রোদ আপনাকে দিতেই হবে। গরমকালে দয়া করে 10টার পর থেকে আর আলো দেবেন না, বা ডাইরেক্ট রোদ দেবেন না। আলো দেবেন না বলে বলতে চাইছি, সরাসরি রোদ দেবেন না, কিন্তু ডেপেড লাইট যেন গাছ সারাদিন পায়। গরমকালে গাছটা একটু থমকে যায়, অতিরিক্ত গরমে গাছ খুব একটা বাড়তে চায় না। এবং অবশ্যই মনে রাখবেন, আপনি যদি খোলা আকাশের তলায়
বা এমন জায়গায় গাছটি পরিচর্যা করেন যেখানে গরমকালে হাওয়া চলাচলের মুখোমুখি গাছটি হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই শুষ্ক এবং উষ্ণ বাতাসের হাত থেকে আপনাকে গাছটিকে বাঁচাতেই হবে, নাহলে কিন্তু গাছটি মারা যেতে পারে। কাজে অবশ্যই এমন জায়গায় গাছটিকে সারা বছর রেখে দেওয়ার চেষ্টা করবেন যেখানে ভালো মতো গাছটি ময়েশ্চার পায়, মাটি যেন সমানভাবে আর্দ্র থাকে এবং আপনাকে কিন্তু ভালো মতো জলও দিতে হবে। তো আলোর কথা এবার ফিরে আসি, জল নিয়ে পরে কথা বলছি। তো যে বিষয়টা মনে রাখবেন, আপনি যদি কোনো একদিক থেকে আলোর সোর্স আসছে এরকম জায়গায় গাছটিকে রেখে পরিচর্যা করেন, তাহলে কিন্তু সপ্তাহে অন্তত 3 দিন গাছটিকে একটু ঘুরিয়ে দেবেন যাতে গাছটি চারদিক থেকে সমানভাবে আলো পায়। যদি সেটা হয় তাহলেই কিন্তু আপনি এরকম সুন্দর একটা গোল গ্রোথ, একটা রাউন্ড গ্রোথ আপনি উপভোগ করতে পারবেন। না হলে কিন্তু গাছটি কোনো একটা লাইট সোর্সের দিকে যদি আপনি একদিকে মুখ করে রেখে দেন, তাহলে গাছটা সেই আলোর দিকেই ঝুঁকে পড়বে। তো এইটা কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে। আপনি যদি এরকম একটা কম্প্যাক্ট গ্রোথ উপভোগ করতে চান, তাহলে চেষ্টা করবেন চারদিক থেকে যাতে গাছটি আলো পায় বা সমানভাবে যাতে গাছটি আলো পায় সেইটা এনশিওর করতে। তাহলে দেখবেন গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠছে এবং সারা বছর ধরে এই গাছটির সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারছেন। প্রসঙ্গত বলে রাখি, এতে কিন্তু খুব সুন্দর ফুল হয়। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, প্রচুর পরিমাণে ফ্লাওয়ার স্পাইক দেখা যাচ্ছে এবং ফুলগুলোর রং অসাধারণ, লাইট ল্যাভেন্ডার কালার, আমার অত্যন্ত পছন্দের এবং ফুলের আকারও বেশ বড়। ফুলটা একদিনই থাকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়, ফুলের কোনো গন্ধ নেই এবং ফুল যখন ফুটে থাকে তখন পাতার রঙের সঙ্গে ফুলের রঙের যে বৈপরীত্য তৈরি হয় সেটা দেখার মতো। পরবর্তী পয়েন্টের কথায় আসি। পরবর্তী বিষয় হলো এই গাছ কতটা জলের প্রত্যাশা রাখে এবং কী ধরনের জল আপনাদের ব্যবহার করতে হবে। এই গাছ আর্দ্র পরিবেশ পছন্দ করে, কাজে বুঝতেই পারছেন আপনাকে ভালো মতো জল দিতে হবে। বর্ষাকালে যখন বৃষ্টি হচ্ছে তখন গাছকে বৃষ্টিতে রেখে দিন, দেখবেন গাছ খুব ভালো মতো বড় হয়ে উঠছে। কিন্তু গরমকালে একটু সাবধান, যেহেতু অতিরিক্ত উষ্ণতায় গাছটি থমকে যায়, খুব একটা বাড়ে না, সেই জন্য এই সময় টান টান করে জল দেবেন। অর্থাৎ মাটি মোটামুটি শুকিয়ে গেলে তারপর আবার জল দেবেন, অর্থাৎ দুবার জল দেওয়ার মাঝে মাটি যেন মোটামুটি একটু টেনে যায়। সবসময় যদি খুব ভিজে স্যাঁতস্যাঁতে থাকে অতিরিক্ত উষ্ণতায়, তাহলে কিন্তু অনেক সময় রুট রট হতে দেখা যায়, গাছ কিন্তু মারাও যেতে পারে। আপনি হয়তো বুঝতেই পারবেন না, ভেতর দিকে বাল্বগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এবং সেটা আপনি যখন বুঝতে পারবেন তখন অনেকটা দেরি হয়ে যাবে। কাজেই গরমকালে খুব সাবধান, চেষ্টা করবেন গরমকালে গাছটিকে ঘরে নিয়ে চলে আসতে। বারান্দায় যদি আপনার পরিসর থাকে গাছ রেখে দেওয়া, তাহলে বারান্দায় রেখে গরমকালে পরিচর্যা করবেন, দেখবেন গাছ ভালো থাকছে। অন্তত রুট রট হয়ে গাছটি মারা যাবে না এবং অতিরিক্ত উষ্ণতায় গাছটি দুর্বল হয়ে পড়বে না। গ্রীষ্মকাল ছাড়া বছরের অন্যান্য সময় গাছকে ভালো মতো আপনাকে জল দিতে হবে, কিন্তু মনে রাখবেন এরা আর্দ্রতা পছন্দ করলেও অতিরিক্ত আর্দ্রতা পেলে এই গাছ কিন্তু অনেক সময় দুর্বল হয়ে পড়তে পারে। কাজে এটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। একটা ব্যালেন্সড ওয়াটারিং স্কেডিউল আপনাকে মেনটেন করতে হবে, অর্থাৎ খুব বেশি মাত্রায় জল না, আবার একেবারে মাটি খটখটে হয়ে শুকিয়ে যাচ্ছে তারপর আপনি জল দিচ্ছেন, এরকমও যেন না হয়। কাজেই বুঝে একটা ভারসাম্য বজায় রেখে গাছে ভালো মতো জল দিন, দেখবেন গাছ খুব ভালো থাকছে এবং খুব ভালো মতো বড় হয়ে উঠছে। এই গাছটি মোটামুটি সারা বছর অ্যাক্টিভ থাকলেও হেমন্তের শুরু থেকে আপনি কিন্তু এর প্রকৃত বৃদ্ধি উপভোগ করতে পারবেন। গাছ প্রচুর পরিমাণে পাতা ছাড়তে শুরু করবে এবং প্রচুর ফ্লাওয়ার স্পাইকস আসবে। এই সময় আপনাকে একটু পরিচর্যা করতে হবে গাছটিকে। আপনি চেষ্টা করবেন ওপর দিক থেকে একটু মিডিয়া সরিয়ে নিয়ে, মাটি সরিয়ে নিয়ে নতুন করে মাটি ব্যবহার করতে। যদি প্রয়োজন হয়, যদি গাছ পট বাউন্ড হয়ে যায়, তাহলে চেষ্টা করবেন গাছটিকে রিপট করতে। যদি আপনি যে পটে গাছটি এনেছিলেন সেই পটেই গাছটি থেকে থাকে, তাহলে মিডিয়া পরিবর্তন করুন এই সময়, কারণ এই গাছ কিন্তু খুব দ্রুত বেড়ে ওঠে এবং হেমন্তের এই সহনশীল যে তাপমাত্রা বা বেশ মনোরম তাপমাত্রা বলা ভালো, সহনশীলের থেকেও একেবারে মনোরম শব্দটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। এই মনোরম তাপমাত্রায় কিন্তু এই গাছ খুব দ্রুত বেড়ে ওঠে, মানে আপনি চোখের পলকে দেখবেন 1 সপ্তাহের মধ্যে গাছ পুরো ভরে গেছে পাতাতে। কাজেই যদি আপনি গাছের খুব দ্রুত বৃদ্ধি উপভোগ করতে চান, তাহলে হেমন্তের শুরুতে চেষ্টা করুন মিডিয়া একটু পরিবর্তন করে দিতে। চেষ্টা করুন যদি নতুন গাছ নিয়ে এসে থাকেন তাহলে এই সময় রিপোর্ট করতে, আমি যে মিডিয়া বলেছি সেই মিডিয়া ব্যবহার করে বা আপনার পছন্দের মিডিয়া ব্যবহার করে। মনে রাখবেন যেন আলগা মিডিয়া হয়, সেটা অবশ্যই মাথায় রেখে মিডিয়া তৈরি করবেন। তো সেই নতুন মিডিয়াতে এই সময় যদি আপনি গাছটি রিপোর্ট করে দিতে পারেন বা যদি আপনার কাছে অলরেডি একটা এস্টাবলিশড গাছ থেকে থাকে, সেই গাছে যদি মিডিয়া পরিবর্তন করে দিতে পারেন এই সময়, তাহলে দেখবেন গাছ দারুণভাবে বেড়ে উঠছে এবং প্রচুর নতুন পাতা আসছে, প্রচুর ফুল আসছে।
কাজে এই বিষয়গুলো মাথায় রেখে গাছটির মিডিয়ার দিকে একটু যত্ন নিন, গাছে জল প্রয়োগ করুন, গাছকে আলো দিন, দেখবেন গাছ খুব ভালো মতো বড় হয়ে উঠবে। এবং শেষে যে বিষয়টা বলবো সেটা হলো এই গাছে আপনি কীরকম ধরনের খাবার ব্যবহার করবেন। এখন এইখানে একটা বিষয় আমি বলতে চাই, এই গাছের পর্যাপ্ত বৃদ্ধির জন্য যে ধরনের খাবারের প্রয়োজন সেইটা আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না, কারণ এরা একটু অ্যাসিডিক মিডিয়া পছন্দ করে এবং সেই জন্য আপনাকে এমন সার ব্যবহার করতে হবে যা মাটিকে অ্যাসিডিক রাখে। আপনি ফার্নে যে সার ব্যবহার করছেন, যদি আপনার কাছে ফার্ন থেকে থাকে এবং ফার্নের পরিচর্যা করতে গিয়ে আপনি যে সার ব্যবহার করেছেন এবং সেই সারে যদি ফার্ন খুব ভালো মতো বড় হয়ে ওঠে, তাহলে অবশ্যই সেই একই সার আপনি এই গাছে ব্যবহার করুন। সেটা কোনো রাসায়নিক সার হতে পারে, সেটা কোনো জৈব সার হতে পারে। তবে সম্প্রতি আমি একটা কোম্পানির সন্ধান পেয়েছি যে কোম্পানিতে অ্যাসিডিক গাছের জন্য সার পাওয়া যাচ্ছে এবং সেই সার আমি ব্যবহার করে দেখেছি, গাছ কিন্তু খুব ভালো রিয়্যাক্ট করছে। কাজে সেই সারটি আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন, লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই দেখতে পারেন ব্যবহার করে। দামও খুব একটা বেশি নয়। আপনার কাছে যদি অ্যাসিডিক পরিবেশে বড় হয়ে ওঠে এরকম কোনো গাছ থাকে, তাহলে কিন্তু সেই গাছে আপনারা ব্যবহার করতে পারবেন, গাছ দারুণভাবে বড় হয়ে উঠবে। আমি প্রায় 1 বছর হলো সারটি ব্যবহার করছি, খুব ভালো সার, আপনারা অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই তা জানাতে ভুলবেন না, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আমি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভুলে গেছি, আমি অবশ্যই সেটা এখানে মেনশন করতে চাই, সেটা হলো এই গাছে পোকামাকড়ের আক্রমণ কিন্তু হয়, বিশেষ করে প্রজাপতির লার্ভা বা মথ লার্ভার আক্রমণ হতে পারে, ছোট ছোট শামুকের আক্রমণ হতে পারে। আপনি যখন নার্সারি থেকে এমন কোনো গাছ নিয়ে আসছেন যেই গাছটি মাটিতে বসানো আছে, সেই গাছের ক্ষেত্রে কিন্তু শামুকের আক্রমণ অনেক সময় হতে দেখা যায়। কাজে চেষ্টা করবেন যখন এই গাছটি আপনি সংগ্রহ করছেন, আমার মনে হয় নতুন গাছ সংগ্রহ করার এটাই আদর্শ সময়, এবং এই সময় নার্সারিতে প্রচুর পরিমাণে এই গাছ পাওয়া যাচ্ছে। কাজে আপনারা যারা এই গাছ সংগ্রহ করতে চাইছেন তারা চেষ্টা করবেন কোকোপিটে যে গাছ বিক্রি হচ্ছে সেই গাছ সংগ্রহ করতে। মাটিতে যে গাছ বসানো আছে সেই গাছ সংগ্রহ না করাই ভালো, কারণ সেই গাছে কিন্তু অনেক সময় শামুকের আক্রমণ হতে পারে, কারণ মাটিতে শামুক থেকে যেতে পারে। কাজেই খুব ইম্পর্টেন্ট এই বিষয়টা মাথায় রাখবেন, যখন এই গাছটি আপনি সংগ্রহ করছেন তখন কোকোপিটে আছে এই রকমভাবে গাছটি আপনি সংগ্রহ করুন। এবং মনে রাখবেন বড় পাতার তলায় কিন্তু লার্ভার আক্রমণ হয় না, গোড়াতেই লার্ভারা আক্রমণ করে। এবং নতুন যে পাতা বেরিয়ে আসছে দেখবেন সেই পাতাগুলো যদি ডিফর্মড হয় তাহলে জানবেন গোড়ায় পোকামাকড়ের আক্রমণ হয়েছে। আপনি গোড়াতে কীটনাশক ব্যবহার করুন, গাছের পাতায় কিন্তু কীটনাশক ব্যবহার করবেন না, তাহলে কিন্তু গাছের পাতাগুলো ফ্যাকাশে হয়ে যেতে পারে, গাছের পাতায় ছোপ পড়তে পারে, গাছের রং আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য অবশ্যই মনে রাখবেন গোড়াটা দিকটা খেয়াল রাখতে যখন আপনি পোকামাকড়ের সঙ্গে ডিল করছেন, কারণ এদের ক্ষেত্রে পোকামাকড়ের আক্রমণ যে পরিণত পাতা সেই পরিণত পাতায় হয় না, গোড়ার দিকে হয়। কাজে অবশ্যই এই সময়টা সাবধান থাকবেন। পোকামাকড়ের আক্রমণ হলে চেষ্টা করুন ম্যানুয়ালি পরিষ্কার করতে, যদি সেটা না পারেন তাহলে গোড়াতে আপনি কীটনাশক ব্যবহার করুন, তাহলেই দেখবেন পোকামাকড়ের আক্রমণ আর হচ্ছে না। ভালো থাকুন সবাই।